নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেইনে তোমাদের স্বাগত। বন্ধুরা, মিসলিনিয়াস জিকে মেইন ক্লাসের আজকে ক্লাস নাম্বার 2, যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন তোমাদের সামনে তুলে ধরছি। এবং এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো তোমরা জানো যে জিকে যে প্রশ্ন সেখানে কিন্তু 100 নম্বরের থাকে। তো 100 নম্বরের 50টা ডেসক্রিপটিভ এবং 50টা ওয়ান লাইনার থাকে। তো ওয়ান লাইনারগুলো আমরা দেখছি, কিন্তু আমরা একে একে কিন্তু যে ডেসক্রিপটিভগুলোও দেখবো, নতুন নতুন টপিক এবং সেগুলো কীভাবে লিখবে সেগুলো তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরবো। তো আমরা এখন প্রিভিয়াস ইয়ারগুলো তো কমপ্লিট করে দিচ্ছি। তো আজকে ক্লাস 2 ক্লাস 1টা হয়ে গেছে, সেটা দেখোনি। আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি মিসলিনিয়াস জিকে মেইনস বলে, সেটা অবশ্যই তোমরা কিন্তু খেয়াল করতে পারো। দেখে নাও যে প্রশ্নগুলো কীরমভাবে এসেছে। দেখো, ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন যেখানে আসে, যেখানে 2 নম্বর করে 5টা প্রশ্ন দেয়, অর্থাৎ 10 নম্বরের। তো বুঝতেই পারছো, একটা পারলে কিন্তু 2 নম্বর করে এখানে তোমরা পুরো ছাক্কা পেয়ে যাবে। দেখো, প্রথম যেটা পরীক্ষা এসেছিল যে NSAID এর পুরো কথা কী? এর পুরো কথা হচ্ছে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। তো এই যে NSAIDA, এটা যে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, এটা কি? এটা আমাদের বিভিন্ন ব্যথা বেদনার ওষুধ হিসেবে আমরা কিন্তু এটাকে ইউজ করে থাকি। যেমন অ্যাসপিরিন যে ওষুধটা রয়েছে, এটা কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে? তো নেক্সট দেখতে পাচ্ছ GIF। তো এটা কিন্তু খুবই কমন এবং বহুবার বিভিন্ন পরীক্ষায় এটা কিন্তু এসছে ফুল ফর্মটা, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে? তো এটা গ্রাফিক্সের কাজে ব্যবহার করা হয়। তো গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট হচ্ছে GIF এর ফুল ফর্ম। পরবর্তী দেখতে পাচ্ছ যে WBACTCL এর পুরো কথা কী? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এটার পুরো কথা। তো তোমরা জানো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, সেই স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইলেকট্রিসিটি বোর্ড, এবং তা সারা রাজ্য জুড়ে কিন্তু এরা যে ইলেকট্রিসিটি প্রদান করে থাকে। এবং এখন বর্তমানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির নতুন মিটার বসিয়েছে, যেখানে কিন্তু প্রিপেড লাইন চালু হবে। ঠিক আছে? তো এই প্রিপেড লাইনে তোমরা তোমাদের মিটারের যে ব্যাপারগুলো দেখতে পারবে। তার জন্য কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল যে ACDCL তারা কিন্তু একটা অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটার নাম কি? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এটা অ্যাপটার নাম তোমরা জেনে রাখো। অ্যাপটার নাম হচ্ছে বিদ্যুৎ সহযোগী। ঠিক আছে? কী নাম? বিদ্যুৎ সহযোগী হচ্ছে অ্যাপটার নাম। তোমরা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিজেদের মোবাইলেও কিন্তু দেখতে পারবে, কনজিউমার আইডি দিয়ে। ঠিক আছে? তো এটা পরীক্ষা কিন্তু আপকামিং আসতে পারে। তো এর জন্য এক্সট্রা ইনফরমেশনের হিসেবে আমরা জানিয়ে দিলাম। নেক্সট যেটা এসেছিলো দেখতে পাচ্ছ যে NAC। তো NACC এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল, এই NAC কথার পুরো। তো এরা কী করে? বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের মান এরা কিন্তু নির্ণয় করে, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান কতটা, কেমন রেজাল্ট হচ্ছে, বিভিন্ন দিকগুলো এরা কিন্তু দেখে। এবং এর জন্য NACC এই NAC-এর থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখেছো যে তারা কিন্তু যে একটা গ্রেড দেয়, যে এটা A+, এই কলেজটা A+ গ্রেডের, AB A গ্রেডের, এরকম গ্রেড দেয় হচ্ছে NAC। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য পরীক্ষা কিন্তু এসেছে। নেক্সট দেখতে পাচ্ছ RIDF, এটার পুরো কথা হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। এই ফান্ডের মাধ্যমে বুঝতে পারছো রুরাল যে বিভিন্ন যে আমাদের যে গ্রামীণ এলাকাগুলো, সেগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়, তার জন্য এই ফান্ডটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই যে ফান্ড দিয়ে এই কাজগুলো কিন্তু করা হয়ে থাকে। তো এটা পরীক্ষা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, দেখো নেক্সট যেটা যে বিভিন্ন প্রকল্পগুলো দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু সালগুলো জানতে চাওয়া হবে। এখানেও কিন্তু 2 নম্বর করে একটা এবং টোটাল 5টা থাকবে, তো 10 নম্বরে রয়েছে। দেখো, এর আগে আমি বলেছি যে PSC এমন একটা পরীক্ষা, তারা কিন্তু রিপিট করে প্রশ্ন। ঠিক আছে? তো আগের দিন আমরা 2021 সালের যে মিসলিনিয়াসের মেইনসের প্রশ্ন ধরেছিলাম, আজকে আমরা আবার একটা অন্য ইয়ারের ধরেছি। তো দেখো কীভাবে, দেখো আগের দিন দিয়েছিল ICDS কত সালে হয়েছিল, ঠিক একই কিন্তু অঙ্গনওয়াড়ি কিন্তু ICDS-এর মধ্যেই পড়ছে, এবং সেটা কিন্তু 1975 সালেই যে চালু হয়েছিল, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। আগেরবার যেটা দিয়েছিল ICDS আর এবার দিল যে অঙ্গনওয়াড়ি, তো ঘুরিয়ে দিয়েছে, একই কিন্তু উত্তর কিন্তু একই 1975। বুঝতে পারছো কীভাবে রিপিটও হচ্ছে? তো যারা এর জন্য বারবার করে বলি যে যেই প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো করছি সেগুলো অবশ্যই তোমরা দেখো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে, কিরম টাইপের প্রশ্ন আসছে সেগুলো নিয়ে তোমাদের মাথায় ক্লিক করবে এবং সেইভাবে কিন্তু পড়াশোনা তোমরা করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো নেক্সট যেটা স্বচ্ছ ভারত অভিযান, এটা কবে হয়েছিল? এটা 2014 সালে হয়েছিল। এটা গান্ধীজির বার্থডে 2রা অক্টোবর সেদিনকার কিন্তু করা হয়েছিল। এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে কিন্তু যে আমাদের খোলা জায়গা যে মলমূত্র ত্যাগ, সেটা কিন্তু বন্ধ করার জন্য এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, এবং সারা ভারতবর্ষ জুড়ে ক্লিনেসের একটা কিন্তু বার্তা দেওয়া হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ সুফল বাংলা। তো সুফল বাংলা এটা 2014 সালে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, সেটা চালু করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার দেখেছিল যে যখন
বিভিন্ন কালোবাজারির দ্বারা কিন্তু সবজির দাম, আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তখন তারা কী করেছিল, তারা কৃষকের কাছ থেকে যে একদম ন্যায্য মূল্যে জিনিস কিনে ক্রেতাদের কাছে সেটা কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া, এবং তার ফলে কি ক্রেতারাও যদি ন্যায্য মূল্যে জিনিসটা পায়, তাহলে কিন্তু ক্রেতারাও যাতে ন্যায্য মূল্যে বিক্রেতার কাছে বা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তার জন্য এই সুফল বাংলা স্কিমটা নেওয়া হয়েছিল। এটা 2014 সালে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। নেক্সট যেটা এসেছিলো যে ডিজি লকার। তো ডিজি লকার এটা ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। তোমরা আগের যে 2021 আমরা দেখালাম যে একটা যে এসেছিলো কি স্মার্ট সিটি, ঠিক আছে। তো আচ্ছা স্মার্ট সিটি না, এসেছিলো যে ডিজিটাল ইন্ডিয়া, ঠিক আছে। তো ডিজিটাল ইন্ডিয়ারই কিন্তু একটা প্রকল্প হচ্ছে ডিজি লকার। তো ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে যে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল যে পেমেন্ট থেকে শুরু করে ডিজিটালভাবে সব কিছু এগিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের ইনিশিয়েটিভ ছিল, সেটাকেই কিন্তু দেখো পরবর্তী যে প্রশ্ন তুলে ধরেছিল ডিজি লকার। তো ডিজি লকার 2015 সালে হয়েছিল। এই ডিজি লকারের মাধ্যমে প্রত্যেকটা নাগরিকের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আধার থেকে শুরু করে প্যান কার্ড, বিভিন্ন যে ডকুমেন্টসগুলো এই অ্যাপের মাধ্যমে থাকবে, অর্থাৎ কি কাগজ মুক্ত। অর্থাৎ তুমি সবসময় তো আমরা কাগজ বা ডকুমেন্টস নিয়ে সব জায়গায় যেতে পারি না। তো মনে করো কোনো একটা জায়গায় গিয়ে তুমি ফেস করলে, পুলিশের সামনাসামনি ফেস করলে, তো তখন তুমি তোমার অ্যাপের মাধ্যমে তোমার পুরো যে ডকুমেন্টসগুলো তুমি দেখিয়ে দিতে পারবে। এই মাধ্যমে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে কাগজগুলোকে রাখার জন্য কিন্তু ডিজি লকার অ্যাপটা কিন্তু ভারত সরকার দ্বারা এটা কিন্তু ডেভেলপ করা হয়েছিল। এবং এই ডিজি লকারের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড না থাকলে কিন্তু তুমি এই ডিজি লকারে যে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবে না। যদি কেউ না খুলে থাকে এখনও, তোমরা কিন্তু এটা করে নিতে পারো, যার ফলে তোমাদের কিন্তু বস্তা বয়ে বয়ে তোমাদের যে ডকুমেন্টস নিয়ে বেড়াতে হবে না। নেক্সট দেখতে পাচ্ছ কি যে মুক্তিধারা প্রকল্প। তো মুক্তিধারা প্রকল্প এটা 2013 সালে এই ইনিশিয়েটিভটা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, এটা কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে। মুক্তিধারা এই যে প্রকল্পের মাধ্যমে যে সেলফ হেল্প গ্রুপ ছিল, সেই সেলফ হেল্প গ্রুপের কিন্তু জীবিকা নির্বাহের জন্য এই যে প্রকল্পটা কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব যে প্রশ্নগুলো এসেছিল। দেখো এখানেও কিন্তু একটা প্রশ্ন 2 নম্বর করেছিল এবং 5টা প্রশ্ন ছিল, অর্থাৎ 10 নম্বরের, ঠিক আছে। তো বারবার করে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো এখানে যেখানে জানতে চেয়েছিল যে JNURM অর্থাৎ জওহরলাল নেহেরু যে ন্যাশনাল রুরাল মিশন যেটা ছিল, সেটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, সেটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি আমরুত। আমরুত মানে হচ্ছে অটল মিশন ফর রিজুনেভেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। দেখো এই যে দুটো আমরা কী পেলাম, অ্যাব্রিভিয়েশন পেলাম, এই দুটো অ্যাব্রিভিয়েশনও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একদম মুখস্থ করে রাখবে। এখান থেকেই প্রশ্ন দেখবে পরের বছর, অর্থাৎ আপকামিং কিন্তু চলে আসবে। তো এরমভাবেই কিন্তু প্রশ্ন কিন্তু ক্রিয়েট হয়, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো নেক্সট জানতে চাওয়া হয়েছিল যে পারিকুট যে দ্বীপ, এটা কোথায় রয়েছে। এটা ভারতবর্ষে উড়িষ্যাতে রয়েছে। তোমরা চিল্কার নাম শুনেছো প্রত্যেকে, তো চিল্কাতেই কিন্তু এই পারিকুটটা রয়েছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখো, পরীক্ষা এসছে। নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে ধানসিঁড়ি নদীটা এটা ভারতবর্ষের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ভারতবর্ষের অসম রাজ্য অর্থাৎ আসাম এবং নাগাল্যান্ড থেকে কিন্তু এই যে নদীটা প্রবাহিত হয়েছে। এই যে ধানসিঁড়ি নদীটা এটা নাগাল্যান্ড থেকে উৎপন্ন হয়ে আসামে এসে ব্রহ্মপুত্র যে নদ রয়েছে সেই ব্রহ্মপুত্র নদে কিন্তু মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখব যে কি বলছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে একমাত্র পিভিটিজি যে বিশেষভাবে দুর্বল উপজাতি রয়েছে, গোষ্ঠী রয়েছে, তার নাম কি, সেটা হচ্ছে টোটো উপজাতি। দেখো একটা কিন্তু গ্রুপ নেই এই পিভিটিজি, অর্থাৎ যে তোমরা যে আমাদের যে পশ্চিমবঙ্গে রয়েছে পিভিটিজি হচ্ছে বিশেষভাবে যে দুর্বল উপজাতি, তাদেরকে পিভিটিজি বলা হয়। তো বিভিন্ন উপজাতি রয়েছে, তাদের মধ্যে কিন্তু বিশেষভাবে যারা দুর্বল, অর্থাৎ তারা সামাজিক দিক থেকে পিছিয়ে, তারা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে, তাদেরকে কিন্তু পিভিটিজি গ্রুপ বলা হয়। এবং তার মধ্যে টোটো না, আরও অনেক কিছু রয়েছে। তো একটা তোমরা এখানে যে জানতে চাওয়া হয়েছে যে টোটো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে যে 3খানা যে আইডেন্টিফাইড করা হয়েছে পার্টিকুলারভাবে পিভিটিজি গ্রুপ, তার মধ্যে লোধা রয়েছে, বীরহর রয়েছে এবং টোটো উপজাতি কিন্তু রয়েছে। এবং এদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, আমরা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জলপাইগুড়ি এবং সাগর ব্লক, সাউথ 24 পরগনায় এদের কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখতে পাচ্ছ যে হোজাগিরি, এই হোজাগিরি পারফরমেন্স কোথায় দেখতে পাওয়া যায়, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যে দেখতে পাওয়া যায় হোজাগিরি পারফরমেন্স, ঠিক আছে। তো এখানে এটা জেনে রাখো যে রিয়াং উপজাতি আছে, তারা কিন্তু এই হোজাগিরি পারফরমেন্সটা করে থাকে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা, এই বইটির লেখক কি। এই বইটার লেখক হচ্ছে অমিতাভ ঘোষ। বহু পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়, ঠিক আছে। তো বহু পরীক্ষায় এটা শুধুমাত্র তোমরা মিসলিনিয়াস মেন্স না, তোমরা রেল থেকে শুরু করে এসএসসি প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট জানতে চাওয়া হয়েছিল যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তখন কে ছিল। তো এখন আমরা আপডেট করে দিচ্ছি, বর্তমানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি যে জিজ্ঞেস করে তার নাম কি, প্রাবোহো সুবিয়ান্তো, তার নাম হচ্ছে বর্তমানে যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তিনি, ঠিক আছে। তো
আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, তার নাম কি, তার নাম হচ্ছে স্যার গুরুদাস ব্যানার্জি। স্যার গুরুদাস ব্যানার্জি ছিল প্রথম ভারতীয় উপাচার্য। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারত কত সালে জাতিসংঘের বা ইউএনও, যেটা আমি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলি, তার সদস্য হয়েছিল। তো ভারত কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল, অর্থাৎ ইউএনও কিন্তু প্রতিষ্ঠাই হয়েছিল 1945 সালে, এবং 1945 সাল থেকেই ভারতবর্ষ কিন্তু জাতিসংঘের সদস্য ছিল। তো এখানেই জানতে চাওয়া হয়েছিল যে ভারতবর্ষ জাতিসংঘের সদস্য হয়েছিল কবে, সেটা 1945 সালেই কিন্তু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে এই যে জাতিসংঘ বা ইউএনওর হেডকোয়ার্টার কোথায়, এটা বহু পরীক্ষা জানতে চাওয়া হয়। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট সেকশনে কিন্তু জানাও যে ইউএনওর হেডকোয়ার্টার কোথায়। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন এসেছিল, এখানেও কিন্তু 5টা প্রশ্ন ছিল 2 নম্বর করে। তো প্রথম যে প্রশ্নটা, যে ব্যাক আলি শব্দটি এটা কিসের সঙ্গে যুক্ত, এটা বোলিংয়ের সঙ্গে যুক্ত, এবং এটি বোলিং আলি বা বোলিং সেন্টার বা বোলিং লাউঞ্জ নামে পরিচিত। নেক্সট দেখতে পাচ্ছ যে কার্ভিলন কাপ, এটা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা মহিলাদের টেবিল টেনিস খেলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে। 1934 সালে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপে এটি প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয়, এবং এর নামকরণ করা হয়েছে ফ্রেঞ্চের টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল মার্কেট কর্ভিলন। তার নাম অনুসারে কিন্তু এই কর্ভিলন কাপটা হয়েছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন ছিল কর্ভিলন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তোমরা শুধু এইটুখানি লিখলেও কিন্তু পরীক্ষার নম্বর পেয়ে যেতে, যে কর্ভিলন কাপ মহিলাদের টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। এক্সট্রা ইনফরমেশন হিসেবে জাস্ট এটা জেনে রাখো। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে কি এসেছিল, যে আসান ব্যারেজ, এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত হচ্ছে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলায় ঢালিপুর গ্রামের কাছে দুন উপত্যকায় এটা অবস্থিত। দেখো, যখন এরকম টাইপের প্রশ্ন আসবে, যদি তুমি এক্স্যাক্ট লোকেশন জানো তাহলে দিয়ে দাও, খুব ভালো। আর যদি না জানো, মনে করো যদি শুধু উত্তরাখণ্ডটাই মাথায় আসছে, তো অবশ্যই তুমি সেখানে কিন্তু আসান ব্যারেজ ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটাও কিন্তু তুমি লিখতে পারো। আর এক্স্যাক্ট লোকেশন যদি জানো তাহলে তো খুবই ভালো হয়, সেটাও কিন্তু লিখে দিতে পারো। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ কি বলেছে, যে স্বয়ংসিদ্ধা এই স্কিমটা কী, এটা জানতে চাওয়া হয়েছিল। তো স্বয়ংসিদ্ধা স্কিম হচ্ছে নারীদের যে ক্ষমতায়ন করার জন্য একটি ব্যক্তিগত ঋণ, এবং এটি মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, ভারত সরকারের না একটা পদক্ষেপ, যাতে ভারতবর্ষে যে নারীরা ক্ষমতায়ন হয়। তোমরা জানো ভারতে নারী ক্ষমতায়ন নিয়ে কিন্তু বিভিন্ন লেখালেখি হয়, এবং নারী ক্ষমতায়ন কিন্তু একটা বড় যে টপিক, অর্থাৎ যে 10 নম্বর বা 15 নম্বরে যে টপিক থাকে মিসলিনিয়াস মেন্সে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নারী ক্ষমতায়ন। তারও নোটস আমরা কিন্তু দিয়ে দেবো, অবশ্যই তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা প্রোভাইড করতে থাকবো একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে গান্ধী তীর্থ বা গান্ধী রিসার্চ ফাউন্ডেশন, এটি কোথায় অবস্থিত, এটি অবস্থিত মহারাষ্ট্রের জলগাঁও জেলায় অবস্থিত গান্ধী তীর্থ বা গান্ধী রিসার্চ ফাউন্ডেশন। এটি কিন্তু একধারে, অর্থাৎ এটা একটা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়, বা এখানে একটা গ্রন্থাগারও আছে, এবং একটি সংরক্ষণাগার হিসেবেও কিন্তু পরিচিত। ঠিক আছে। তো গান্ধী তীর্থ বা গান্ধী রিসার্চ ফাউন্ডেশন। আচ্ছা, আমরা কালকে একটা প্রশ্ন একটু ভুল হয়ে গিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটসে যে নৃত্যটা রাজস্থান বলা হয়েছিল, কিন্তু মোটসে নৃত্য নাগাল্যান্ডের কিন্তু আ উপজাতির সাথে সম্পর্কিত একটি লোকনৃত্য, এটা মাথায় রাখবে। মোটসে নৃত্য নাগাল্যান্ডের আ উপজাতির সাথে সম্পর্কিত একটি লোকনৃত্য। ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই লাইক করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের পরিচিত কেউ যদি দিয়ে থাকে পরীক্ষাটা, তাদেরকে শেয়ার করে দাও। এবং একে একে কিন্তু আমরা এই প্রিভিয়াস ইয়ারের এই শর্ট প্রশ্ন ওয়ান লাইনে শেষ হয়ে গেলে, আমরা কিন্তু বট প্রশ্নগুলো যেগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও। টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে এখানে লেখো যে জিকে মানি অফিসিয়াল বলে, বা নিচের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাও।